একজন বলো তো এনট্রপিটা কি? আর এটা তো স্যার ওই তাপের অণুগুলো স্যার বিশৃঙ্খলা অবস্থার পরিমাণ স্যার। আচ্ছা, কোন একটা সিস্টেমের যে র্যান্ডমনেস বা বিশৃঙ্খলা সেটাকে এনট্রপি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? Entropy is the great or from which বা হচ্ছে inability of energy conversion, শক্তির উপর দক্ষতা। কোন একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হয় সেটাও হচ্ছে এনট্রপি। বা হচ্ছে অনেক সময় বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে যে যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকে সেটাকেও এনট্রপি বলা হয়। আচ্ছা, তো এই এনট্রপির অনেকগুলো সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স গুলো কি কি? যে entropy is a physical quantity. It is equal to the ratio of heat absorbed or heat rejected to the temperature. মানে একটা টেম্পারেচার কি পরিমাণ হিট অ্যাবজর্ব হইলো বা রিজেক্ট হইলো, ওইটার যে রেশিও, সেই রেশিওটাই হচ্ছে এনট্রপি। এনট্রপি ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। এনট্রপি আমাদের হিট ফ্লোর ডিরেকশনটা ইন্ডিকেট করে দেয়। It helps to determine the thermodynamic state of an object. একটা অবজেক্টের থার্মোডাইনামিক স্টেট ডিটারমাইন করতে সাহায্য করে। আচ্ছা, যেমন টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, ম্যাগনেটিক বিহেভিয়ার, এইসবকে আমরা জানতাম যে একটা অবজেক্টের বিভিন্ন অবজেক্টের স্টেট হিসেবে। ঠিক আছে, যে একটা অবজেক্টের টেম্পারেচার এত, একটা অবজেক্টের প্রেসার এত, এরকম জানতাম। তো এনট্রপি হচ্ছে আরেকটা নতুন একটা স্টেট ব্যাখ্যা করে, যে কোনো একটা অবজেক্টে একটা নতুন একটা স্টেট ব্যাখ্যা করে এনট্রপির মাধ্যমে। যখন আমরা নতুন একটা টার্ম পাইলাম, যে সেটা বলতে পারবো যে এই অবজেক্টের এনট্রপি হচ্ছে এত, তার মানে একটা নতুন একটা স্টেট, একটা অবজেক্টে একটা নতুন স্টেট এক্সপ্রেস করতেছে এই এনট্রপির মাধ্যমে। বাট টেম্পারেচারকে যেমন আমরা ফিল করতে পারি, প্রেশারকে আমরা ফিল করতে পারি, কিন্তু এনট্রপিকে ফিল করা যায় না। ইট ক্যান নট বি ফেল্ট লাইক টেম্পারেচার, প্রেশার। Actually, সর্বোপরি the orderliness of an object decreases with the increase of entropy. কোন একটা জায়গায় যদি শৃঙ্খলা যত বেশি কমে যাবে, তার মানে সেখানকার এনট্রপি তত বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা সেখান থেকে বুঝতে পারবো যে যদি দেখি কোনো জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানকার এনট্রপি বেড়ে যাচ্ছে। ডে বাই ডে বলা হয় যে পৃথিবীর এনট্রপি বেড়ে যাচ্ছে, এবং আমরা জানি পৃথিবীতে মানে কন্টিনিউয়াসলি কি হচ্ছে, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের এই ক্ষতিকর গ্যাস নিঃসৃত হচ্ছে, যার কারণে পৃথিবীর এনট্রপি আস্তে 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 বেড়ে যাচ্ছে। তার মানে সাম্য অবস্থায় সর্বোচ্চ এনট্রপি পাওয়া যাবে। সরি, সাম্য অবস্থাতে সবচেয়ে বেশি এনট্রপি পাওয়া যাবে। সাম্যাবস্থাতেই সবচেয়ে বেশি এনট্রপি পাওয়া যাবে, হ্যাঁ। সবচেয়ে বেশি এনট্রপি পাওয়া যাবে ইটস নট লাইক দ্যাট এনট্রপি পাওয়া যাবে। তুমি কি মিন, মানে কি মিন করতেছো এটা একটু বলবো আমাকে? মানে বিশৃঙ্খলা হবে না এক্ষেত্রে। হ্যাঁ, সেটা বলতে পারো, হ্যাঁ। আচ্ছা, থার্মোডাইনামিক্সের থার্ড লতে কি বলা হয়? থার্মোডাইনামিক্সের থার্ড লতে বলা হয় দ্য এনট্রপি অফ এ সিস্টেম approaches a constant value as the temperature approaches zero. মানে কোন একটা সিস্টেমের টেম্পারেচার যদি জিরোর দিকে চলে যায়, তাহলে বলা হয় যে ওই সিস্টেমের এনট্রপি একটা কনস্ট্যান্ট ভ্যালুর কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল, যে কোন একটা সিস্টেমের টেম্পারেচার যদি আমার জিরো হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে ওই সিস্টেমের এনট্রপি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাবে। আচ্ছা, তো নর্মালি যেটা দেখা হয়েছে যে at absolute zero temperature the entropy of a system is typically zero হয়।
মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যদি কোনো একটা সিস্টেমকে আমরা নিতে পারি তাহলে আমরা দেখতে পাই যে ওই সিস্টেমের এনট্রপি হয়ে যায় জিরো। যেমন হচ্ছে পিওর ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে ওটা এনট্রপি জিরো হয়ে যায়। সো সেখান থেকে আমরা থার্মোডাইনামিক্সের থার্ড ল যেটা সেটার একটা প্রুফ পাই যে যদি আমরা কোনো একটা সিস্টেমের টেম্পারেচার জিরোর কাছাকাছি নিয়ে যাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই সিস্টেমের এনট্রপি অ্যাপ্রোচেস টু এ কনস্ট্যান্ট ভ্যালু এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা টিপিক্যালি জিরো হয়। এখন এখান থেকে একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো জিনিসটা আসলে কি। আমরা তো নর্মালি জিরো জানি, অ্যাবসলিউট জিরো বা পরম জিরো সেই জিনিসটা আবার কি। তো টেম্পারেচার স্কেলে একটা পয়েন্টকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তো এইটা আসলে কোন টেম্পারেচার, এটা হচ্ছে কেলভিন যে টেম্পারেচার স্কেল আছে সেই কেলভিন টেম্পারেচার স্কেলে একেবারে সর্বনিম্ন যে পয়েন্ট সেই পয়েন্টটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। -273.16 কেলভিন। হ্যাঁ, এটা হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস, বা যেহেতু বললাম যে কেলভিন টেম্পারেচার স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে? আর এখানে তো 15 দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে তো 15 দিছে, -273.15। হুম, এটাই হবে। এটাই। তো বলা তো ওটা বললাম তো। আচ্ছা, তো কেলভিন স্কেলে মেইন মেইন ব্যাপারটা হচ্ছে যে কেলভিন স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা, ঠিক আছে, সেটা হচ্ছে 0 কেলভিন। সেটাকে যদি আমরা সেলসিয়াসে যাই তাহলে এটা অলমোস্ট চলে আসে -273.15 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইটে যাও তাহলে সেটা পাবা -459.7 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রার নিচে আসলে, যে তাপমাত্রায় পৌঁছাইলে কোনো একটা সাবস্টেন্সে কোনো ধরনের থার্মাল এনার্জি থাকে না, তারা কমপ্লিটলি রেস্ট অবস্থায় চলে যায়। ঠিক আছে? এবং এটা থিওরিটিক্যালি পসিবল এই ইউনিভার্সের সর্বনিম্ন তাপমাত্রা। আমি আবার বললাম যে এটা হচ্ছে থিওরিটিক্যালি লোয়েস্ট পসিবল টেম্পারেচার অফ দিস ইউনিভার্স। এখানে থিওরিটিক্যালি শব্দটা বলার কারণ কি? কারণ অ্যাকচুয়ালি 0 কেলভিনে কোন একটা অবজেক্ট থাকতে পারবে কিনা সেটা নিয়ে ভালো রকম ডাউট আছে। তো তার আগে বলি যে মানে কেন আসলে 0 টেম্পারেচারে, মানে অ্যাবসলিউট 0 টেম্পারেচারে কোনো অবজেক্ট থাকতে পারবে না, সেইটা আসলে দুইটা লজিক আমি বলি। একটা লজিক হচ্ছে এরকম, আমরা জানি যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যায়। যদি তাই হয় তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার সেটা যদি লোয়েস্ট টেম্পারেচার হয় ইউনিভার্সের, তাহলে এর আশেপাশে যা থাকবে সবই কি হবে, এটার চাইতে বেশি তাপমাত্রা। বেশি। আচ্ছা, তো আমার একটা অবজেক্ট যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকে আর তার আশেপাশে সব কিছু যদি এর চাইতে বেশি টেম্পারেচারে থাকে, তাহলে সব বস্তু থেকে এটার মধ্যে কি আসবে? তাপ চলে আসবে। তার মানে এই বস্তুকে তাপ শোষণ করতেই হবে। আর এই বস্তু যদি তাপ শোষণ করে তাহলে এই বস্তু কিভাবে পসিবল যে সে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকবে? জি। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে আমরা চার্লসের সূত্র পড়ছিলাম, তাই না? চার্লসের সূত্র পড়ছিলাম, সেটা ছিল এরকম যে v is equal to v naught প্লাস t বাই 273 v naught, এরকম ছিল না? যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা কত, v naught, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে ইনিশিয়াল তাপমাত্রা 1/273 অংশ করে বৃদ্ধি পায়। এটাই তো চার্লসের সূত্র ছিল। তো এখন দেখো চার্লসের সূত্রের মধ্যে তুমি যদি এই টেম্পারেচারটা বসাও -273.15 ডিগ্রি সেলসিয়াস, এইটা যদি এই চার্লসের সূত্রের এখানে বসাও তাহলে অ্যাকচুয়ালি কি হবে? দেখো তো কত হবে? স্যার 0। 0 হবে। তার মানে কোন একটা বস্তু যদি
অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে চলে যায় তাহলে তার ভলিউম হয়ে যায় জিরো। তাহলে যদি কোনো একটা বস্তুর ভলিউমই জিরো হয়ে যায় তাহলে ওই বস্তু কি আছে? না স্যার। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কোনো একটা অবজেক্টের আসলে পৌঁছানো পসিবল হয় না, ঠিক আছে? বাট এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি লোয়েস্ট পসিবল টেম্পারেচার অফ দিস ইউনিভার্স। স্যার প্র্যাকটিক্যালি তো স্যার ভলিউমটা কখনোই স্যার জিরো হয় না। হ্যাঁ হ্যাঁ, যেহেতু হয় না সেহেতু তার মানে কি যে এই টেম্পারেচার আসলে পৌঁছানো সম্ভব না। হ্যাঁ স্যার স্যার। ব্ল্যাক হোলের টেম্পারেচারটা, সরি, ব্ল্যাক হোলের ব্ল্যাক হোলের টেম্পারেচার কিন্তু অনেক বেশি স্যার টেম্পারেচার। মানে ভিতরে যে টেম্পারেচার ওটা আর কি প্রায় অ্যাবসলিউট জিরোর কাছাকাছি। না, ব্ল্যাক হোলের টেম্পারেচার কেন অ্যাবসলিউট জিরো হবে? ব্ল্যাক হোলের ভিতরে হিউজ পরিমাণ প্রেসার, এত বেশি প্রেসার, সেইখানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কিভাবে হবে? এমনি শুনছিলাম স্যার, মানে দেখছিলাম মানে আশেপাশে যে থার্মোডাইনামিক্স যে অবজেক্টগুলো আছে পার্টিকেলস, ওটার যে প্রেশারের কারণে পাশের তাপমাত্রাগুলো বেশি, আর ভিতরে তাপমাত্রা নাকি একটা অ্যাবসলিউট জিরোর কাছাকাছি শুনছিলাম। আহ, না, আমি আমি ওভাবে জানি না, কিন্তু আমার নর্মাল লজিক বলতেছে যে ব্ল্যাক হোলের ভেতরে ডেনসিটি খুব বেশি, এটা আমরা জি জানি। স্যার। খুব বেশি ডেনসিটি এবং প্রেসার খুব বেশি, ঠিক আছে? তো কোন এক জায়গায় যদি প্রেসার অনেক বেশি হয়, ডেনসিটি যদি খুব বেশি হয়, তার মানে সেইখানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হওয়ার কি কোনো ধরনের পসিবিলিটি থাকা সম্ভব? ধরো সূর্যের চাইতে 1.4 গুণ বড় একটা স্টার, সেই স্টারটা যদি এইরকম মানে স্কিউজ হয়ে দেখা যাবে যে মাত্র কিছু কিলোমিটার হয়ে যাচ্ছে, মানে এত বড় একটা জিনিস সেটা যখন হচ্ছে সংকুচিত হবে তখন জি স্যার। তার ব্যাস হবে মাত্র সামথিং কিলোমিটার। তো এত বড় একটা জিনিস সংকুচিত হয়ে যাবে এই একটা ছোট্ট জায়গার মধ্যে, তার মানে সেখানে হিউজ পরিমাণ প্রেসার হইতেছে, এটা আমরা বুঝতেই পারতেছি, বা হিউজ পরিমাণ ডেনসিটি তৈরি হয়ে যাবে সেখানে। আর সেইখানকার টেম্পারেচার কিভাবে মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হবে? মানে আমার মানে আমি নর্মালি আমার মনে নাই যে ব্যাপারটা ব্ল্যাক হোলের টেম্পারেচার কত, কিন্তু আমার নর্মাল সেন্সে বলতেছে যে এটা তো হওয়ার কথা না। জি স্যার। আচ্ছা, তবে আহ, কিছু কিছু টেম্পারেচার অ্যাবসলিউট জিরো কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে, যেমন এগুলাকে বলা হচ্ছে কি ক্রাইলোকুলার ডাইলিউশন রেফ্রিজারেটর, নিউক্লিয়ার অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন, এইসব কিছু প্রসেস আছে। আহ, তারপরে হচ্ছে লেজার কুলিং, এইসব কিছু প্রসেস হচ্ছে সেইখানে আহ, মোটামুটি কাছাকাছি যাওয়া পসিবল হয়েছে। আমি যতদূর জানি -267 বা 263 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো গেছে, হ্যাঁ, বা পাওয়া সম্ভব হয়েছে খুব অল্প সময়ের জন্য এরকম। কিন্তু একেবারে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছানো কোনোভাবেই পসিবল হয়নি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মোলার স্পেসিফিক হিট বাংলা কি? বাংলা হচ্ছে আপেক্ষিক তাপ, তাই না? আচ্ছা, তো এই মোলার স্পেসিফিক হিট জিনিসটা কি? ধরো তোমার কাছে 1 মোল পরিমাণ গ্যাস আছে, তো 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াইতে চাও, তাহলে তোমার যে পরিমাণ তাপ লাগবে সেইটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট। আবার শোনো, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন ইনক্রিজ করতে চাইলে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। যখন তুমি এই কাজটা করবা
তখন যদি তোমার ওই গ্যাসের ভলিউমটা ফিক্স থাকে তাহলে এটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সেক্ষেত্রে সি কে সিভি দ্বারা প্রকাশ করা হয়। আর যদি ওই সময় প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আর আরেকটা ব্যাপার কি যে এই দুইটার ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আবার বলি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাইলে তোমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট। আমরা একটা ফর্মুলা জানতাম যে সেটা হচ্ছে কোন একটা জায়গায় গৃহীত তাপ বা বর্জিত তাপ ছিল কি এম এস ডেল থিটা, তাই না? এখানে এই এস এর সংজ্ঞা আমরা দিচ্ছি, এস এর সংজ্ঞা দিচ্ছি, তাহলে কি হবে এস সমান সমান উপরে কিউ নিচে এম ডেল থিটা। তো এই যে এরকম যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রাকে যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আসে। এখন একটা কথা হচ্ছে এখানে বলতো 1 কেলভিন সমান সমান 1 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা কোন সময় সত্যি হতে পারে? জি স্যার। কখন সত্যি হবে এটা? স্যার যখন কোনো পতাকাগামী স্যার তাপ রিডিউস করতেছে তখন স্যার। বুঝি নাই আমি, মানে তাপ রিডিউস করলে কেন এটা সমান হবে? নরমালি স্যার নরমালি স্যার আমাদের এটা তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের 100 পার্থক্যটা স্যার সেম, যেহেতু পার্থক্যটা সেম সেহেতু আমরা লিখতে পারি 1 ডিগ্রি কেলভিন ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস। এখন ঠিক বলছো যে যদি এমন হয় যে তাপমাত্রা মানে নরমালি 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 274 কেলভিন, কিন্তু যদি ব্যাপারটা হয় এইরকম যে তাপমাত্রার পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাও তাপমাত্রা পরিবর্তন 1 কেলভিন হইতে পারে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার 273 থেকে 273 ডিগ্রি সেলসিয়াস থেকে 274 ডিগ্রি সেলসিয়াস যাবা তুমি, তাহলে এখানে পরিবর্তন কত? 1 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি এমন হয় 0 কেলভিন থেকে 1 কেলভিন, এখানেও পরিবর্তন কি 1 কেলভিন। ওই যে 1 ডিগ্রি এইখানকার আর এখানকার 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। কয়েকটা তো ম্যাথ আছে স্যার, কিন্তু স্যার এই ম্যাথ গুলো করতে পেস লাগে স্যার। সেলসিয়াস ধরবো না কেলভিনে স্যার কনভার্ট করে নিবে। কেলভিনে কনভার্ট করে নিলে তোমার তেমন কোনো সমস্যা হবে না। কেলভিনে কনভার্ট করে নিলে স্যার আনসার তো হিউজ পরিমাণ ডিফারেন্ট আসবে। আচ্ছা, কারণ তারা কি করছে যে যেমন মনে করেন স্যার 56 কিন্তু 65 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটাকে ডাইরেক্ট কেলভিনে নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি নরমালি কেলভিনে করতে যাই তাহলে প্লাস 273 ডিগ্রি আমাদের যোগ দিতে হবে। তো যোগ দিলে দেখা গেছে একটা হিউজ পরিমাণ স্যার আমাদের অ্যান্সারে স্যার ডিফারেন্ট চলে আসে। এখানে একটা ব্যাপার আছে, তোমার হচ্ছে দেখতে হবে যে বাকি যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলা ইউনিট তুমি কি ইউজ করতেছো। ইউনিট তো স্যার প্যারামিটার আমরা তো এসআই ইউনিটি সবগুলা ম্যাথ করি। তো এসআই ইউনিটি ম্যাথ করলে শুধু যদি তো এসআই সেলসিয়াস আর তাহলে অবশ্যই কেলভিনে নিতে হবে। হ্যাঁ কেলভিনের তো অবশ্যই নিব, কিন্তু কেলভিনে স্যার 273 যোগ করে নিব নাকি ডাইরেক্ট ট্রান্সফার করে দিব এই জিনিসটাই প্যাচ লাগে স্যার। ও আচ্ছা, না এই তোমার মানে ম্যাথে দেখলেই তো বুঝতে পারার কথা আছে তোমার এখানে আসলে। হ্যাঁ স্যার এটা একদমই বোঝা যায় না স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, আমরা যেভাবে অঙ্ক করছিলাম মানে লাস্টে যখন পার্থক্য বের করছি বা বিয়োগ করছি তখন আর কি সেলসিয়াস একটা ডাইরেক্ট কেলভিন আমি বসে দিচ্ছিলাম আমরা। বুঝতে পারছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 কেলভিন সমান সমান 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে যদি সেটা তাপমাত্রা পরিবর্তন হয়ে থাকে। সো আমরা পড়তেছিলাম মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। সেটা হচ্ছে কি যে যদি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রাকে আমরা 1 কেলভিন বাড়াইতে চাই বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট। আর এই পরিবর্তনের সময় যদি ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখি তাহলে এটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর যদি প্রেসারটাকে আমি কনস্ট্যান্ট রাখি তাহলে এটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আর এটার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন।
আচ্ছা, আমরা এরপরে একটা কোশ্চেন পড়বো। তো সেই কোশ্চেন পড়ার আগে আমি তোমার হোয়াইট বোর্ডটা নিয়ে এসেছি, এটা আমার ভাতিজা নিয়ে গেছে। আচ্ছা নাহিদ, হ্যাঁ ভাই, স্যার যে অ্যাসাইনমেন্টটা দিছে 5.0 ওটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে? 18 তারিখ দেখলাম। হ্যাঁ, 18 তারিখ দেখলাম। আর এটা কিসের অ্যাসাইনমেন্ট? মানে আমাদের ফিজিক্সের, হ্যাঁ, এই যে আমরা যেগুলো যে চ্যাপ্টার পড়তেছি ওই চ্যাপ্টারের উপরেই। এমনিতে কি ক্লাস টেস্টের এরকম কোনো বেসিক অ্যাসাইনমেন্ট নাকি নরমালি? স্যার বলছিল এটার 5 মার্ক থাকবে অ্যাসাইনমেন্টের উপরে। ও এই 10টা আচ্ছা, ম্যাথের উপর 5 মার্ক থাকবে না ভাই, নাইট ভাই? হ্যাঁ ভাই। এটা কেমন আছে? লাস্ট ডেট 18 তারিখ জমা হ্যাঁ, জি দেওয়ার। ভাই, জি ভাই, 18 তারিখ। আচ্ছা ভাই, ওই যে আপনি যে বললেন ঠিক আছে মাইনাস করে দিতেন, জিনিসটা একটু বলেন তো মানে ব্যাপারটা। মানে হলো পার্থক্যের ক্ষেত্রে আপনি যেটা বললেন ওইটাই আর কি। মানে লাস্টে যখন ম্যাথটা করলাম, করার শেষে যখন পার্থক্য করলাম, ধরেন সেলসিয়াস এর পার্থক্যটা বের করলাম, এই ক্ষেত্রে না আর কি না, ডাইরেক্ট। এটা তো সেলসিয়াসের পার্থক্য বের করা অঙ্ক না। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের হচ্ছে ওই যে দক্ষতা আছে না, এফিসিয়েন্সি, হুম হুম। এফিসিয়েন্সির মাধ্যমে টেম্পারেচার বের করার যে ম্যাথগুলো ওইখানে আচ্ছা, দেওয়া আছে হ্যাঁ বুঝতে পারছি, আমি করছে। বুঝতে পারছি। ওখানে হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি যোগ করে নিবেন আর কি, না যেহেতু ওখানে যোগ কোনো পার্থক্য করলে তো বের মনে করতেছে না। করেন না, যোগ করলে তো আনসার আসে না সেম। আনসার আসছে কারণ না। হচ্ছে না না, আর সলিউশন যেগুলো দেখছি সেখানে কি করছে, ডাইরেক্ট এক্সচেঞ্জ করে নিচ্ছে। মানে মনে করেন যে 55 কিংবা 65 ডিগ্রি, কিংবা মনে করেন যে আদার্স কোনো ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, হুম ওইটাকে ডাইরেক্ট যে স্যার যেটা বললো যে 1 ডিগ্রি কেলভিন ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। তো এখানে কি করছে, মনে করেন যে 65 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হুম। মনে করেন যে 56 ডিগ্রি বা 65 ডিগ্রি কেলভিন ডেক্স। কেলভিন, কেলভিনে তারা সরাসরি, হ্যাঁ সরাসরি কনভার্ট করে নিচ্ছে, মানে ওই পার্থক্য অনুসারে। কিন্তু আচ্ছা। এরকম জিনিসগুলো তো মানে প্যাচ লাগা যায়। আসলে 273 ডিগ্রি যদি আমরা যোগ করি, হুম। তাহলে তো এই ক্ষেত্রে মনে করেন যে ম্যাথ গুলো মিলবে না। আই থিঙ্ক মানে প্রশ্নতে হয়তো বা কিছু একটা দক্ষতা এরকম অনেক থাকতে বাইরে পারে আছে। ভাই, যে হয়তো বা পার্থক্য তাপমাত্রা দিয়ে আছে, এরকম কিছু একটা দিয়ে আছে। না, আমরা জাস্ট ওইরকম কিছু করছিলাম না। যে মানে না পরিবর্তনের পার্থক্য ক্ষেত্রে সাপোজ। হ্যাঁ, পরিবর্তন যেগুলো ওইগুলো তো ওই সিস্টেমে করতে হবে, আপনি যেটা বলছেন ওইটা তো হ্যাঁ, আমরা ডাইরেক্ট মাইনাস করে নিব, মাইনাস করে ডাইরেক্ট বসে নিচে দিব আর কি। অ্যাকচুয়াল আনসার গুলো চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, আমি ওই ম্যাথটা আপনার সাথে শেয়ার করবো না, ঠিক আছে? তাইলে আচ্ছা, বুঝতে আমাকে একটু পারবেন। দিয়ে দিন তো। মানে আমাদের এই যে শীটের উপরে নাকি আপনি আলাদা ভাবে করছেন না পাইছেন? না, আলাদা 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 পাবে। ও আচ্ছা, তাহলে একটু দিয়ে দিন আমাকে। ওকে, ঠিক ওই আছে। ম্যাথটা আমি শেয়ার করতে বলবো। ওটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের ম্যাথ। ইন্টারমিডিয়েটের। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের ম্যাথ। ও আচ্ছা আচ্ছা, তাহলে দিয়ে দিন আমাকে একটু। আচ্ছা আচ্ছা, দেখাবো না এটা। আচ্ছা, তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন পড়বো। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা সিস্টেমে এন মোল পরিমাণ এক পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি আসলে কেমন হবে। ঠিক আছে, সেই জিনিসটা আমরা বের করবো। যে অনেক সময় এনট্রপি অফ স্টেট অ্যাজ এ স্টেট ফাংশন হিসেবেও বলা হয় অ্যাকচুয়ালি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে একটা আমরা একটা সিস্টেম কনসিডার করতেছি যেখানে এন মোল পরিমাণ বা একটা পারফেক্ট গ্যাস আছে। তো এবং এনট্রপি আমরা মেজার করব এই সিস্টেমটাকে একটা রিভার্সিবল প্রসেস চিন্তা করে। সো আমরা ধরে নিলাম যে এই সিস্টেমের মধ্যে আমরা ডিকিউ পরিমাণ হিট সাপ্লাই করছি এবং এখানে ওয়ার্ক ডান হয়েছে ডিডাব্লিউ, এবং এখানে ইন্টারনাল এনার্জির যে পরিবর্তন সেটা হয়েছে ডিইউ। সো অ্যাকর্ডিং টু ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমরা বলতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই কথাটা আমরা বলতে পারি। সো যেহেতু এটা একটা রিভার্সিবল প্রসেস, আমরা অলরেডি জানি যে ডিডাব্লিউ কে আমরা কি লিখতে পারি, ডিডাব্লিউ সমান সমান পিডিবি। আচ্ছা, এখন যদি এই ফার্স্ট এক নাম্বার ইকুয়েশনে ডিডাব্লিউ সমান সমান পিডিবি বসাই আমরা, তাহলে কি আসবে, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস
পিডিবি। তো এরকম হইল। এখন আমি যদি একটু চিন্তা করি যে এই ডিইউ এর আমি একটা মান বের করার চিন্তা ভাবনা করতেছি, বা আমার অ্যাকচুয়ালি যে এই পাশের এই ডিইউ আর ডিডব্লিউ এই দুইটার মান বের করতে হবে, ঠিক আছে? তো আমি যদি ডিইউ এর মান বের করতে চাই তাহলে আসলে কিভাবে করতে পারি? একটু আগে আমরা একটা জিনিস পড়তেছিলাম, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই না? আচ্ছা, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তো এই কথাটা একটু মনে রাখি আমরা। ওখানে কি ছিল যে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম the amount of heat required for a n-mol gas to increase its temperature of 1 degree. তো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি বাড়াইতে চাই তাহলে আমাদের যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটা হচ্ছে কি ছিল, কি বলে, সেটা ছিল মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো তার মানে dq সমান সমান ছিল CV, মানে আমার 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বাড়াইতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা, তো এখন আমরা চিন্তা করি যদি 1 মোল না হয়ে সেটা আমার n মোল পরিমাণ হয় তখন কি হবে? n মোল পরিমাণ হইলে তখন হবে কি যে এই যেহেতু 1 মোলের জন্য, তাহলে n মোলের জন্য কি হবে? NCV * dq। আচ্ছা, আবার যদি আমি চিন্তা করি যে n মোল না আর কি 1 ডিগ্রি সেলসিয়াস না হয়ে সেটা যদি DT ডিগ্রি সেলসিয়াস হয়, মানে DT পরিমাণ হয়, তখন আমরা এরকম লিখতে পারি NCV * DT। তাহলে আলটিমেটলি DQ আসবে কি? DQ সমান সমান NCV DT। মানে দ্যাট মিন্স n মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমরা যদি DT পরিমাণ ইনক্রিজ করতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে কি NCV DT সমান সমান DQ। আচ্ছা, তো এইটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই, DQ সমান সমান কি হবে? NCV DT সমান সমান DU। এখন আমাকে বলো, যেহেতু এই সিস্টেমে V কনস্ট্যান্ট, কোন একটা সিস্টেমে যদি V কনস্ট্যান্ট থাকে তাহলে PdV এর মান কত হবে? কোন একটা সিস্টেমে V হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে PdV এর মান কত হবে? স্যার 0। 0। হ্যাঁ, কেন 0? স্যার কোনো কনস্ট্যান্টের কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের মান তো ডিফারেন্স হয় না। মানে জেবি মানে কি? জেবি মানে হচ্ছে আমার ভলিউমের পরিবর্তন। যেহেতু আমার এই সিস্টেমে ভলিউমই কনস্ট্যান্ট, সো ভলিউমের পরিবর্তন তো 0, তার মানে এটা হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি আমরা ডিইউ সমান সমান কি পাচ্ছি? NCV DT এটা পাচ্ছি। তো আমরা কি করতে পারি? এই সমীকরণটা আর এই সমীকরণটা 1 নাম্বার ইকুয়েশনে বসাইতে পারি। বসাইলে কি হবে? DQ সমান সমান NCV DT প্লাস PdV। ওকে, তো এই একটা মোটামুটি অবস্থা আসছে। তো এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা ইকুয়েশন জানি তাই না, যে PV সমান সমান nRT, জানি তো, আদর্শ গ্যাসের সমীকরণ। তো এখান থেকে P এর মানটা বের করতে পারি, P সমান সমান nRT ডিভাইডেড বাই V। তাহলে এই P এর মানটাও চাইলে আমরা এখানে বসাই দিতে পারি। তো এই সবগুলা মান যদি ওখানে বসাই তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি কি হবে? সেটা হচ্ছে DQ সমান সমান NCV DT প্লাস nRT বাই V, আর পাশে একটা dV রয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা আসলে কি বের করার চেষ্টা করতেছি যে এনট্রপির পরিবর্তনটা কতটুকু সেটা বের করার চেষ্টা করতেছি। তার মানে আমাদের এই সমীকরণকে কোনোভাবে এনট্রপির দিকে কনভার্ট করতে হবে। তো এনট্রপি সমান সমান আমরা জানি কি, এনট্রপি মানে হচ্ছে S সমান সমান ছিল Q/T, বা এনট্রপি মানে হচ্ছে DS সমান ছিল TQ/T।
তাহলে টি কিউ আছে, তো আমি যদি এই সমীকরণের উভয় পক্ষে টি দ্বারা ভাগ করে দিই তাহলে আমার এনট্রপির একটা অবস্থা চলে আসবে। তাহলে এই সমীকরণে উভয় পাশকে আমরা টি দ্বারা ভাগ করে দিই, ডি কিউ বাই টি এন সিভি ডিটি বাই টি এন আর টি ডিভি, এরকম হচ্ছে তাই না? ওকে, আচ্ছা এখানে তাহলে আমরা টি টি বাদ দিতে পারি। এখন যেহেতু আমরা পরিবর্তন বের করব, তাহলে কোথা থেকে কোথার পরিবর্তন এরকম একটা ব্যাপার থাকে। সো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারি। ইন্টিগ্রেট করে দিলে আমাদের মানে পুরা পরিবর্তন কত সেটা আমরা বের করতে পারবো। সো ইন্টিগ্রেট যদি করি ডি কিউ বাই টি, এটাকে ইন্টিগ্রেট করবো কোত্থেকে, কিউ ওয়ান তাপ থেকে কিউ টু তাপ পর্যন্ত, এন সিভি ডিটি বাই টি, এটাকে ইন্টিগ্রেট করব T1 টেম্পারেচার থেকে T2 টেম্পারেচার পর্যন্ত। এখানে কি হবে, এন আর ডিভি বাই ভি, এটাকে কি করব V1 থেকে V2 পর্যন্ত। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা এটাকে পরিবর্তন করব। এখন দেখো এই পাশে কি আছে, dq বাই টি মানে কি, dq বাই টি মানে হচ্ছে এনট্রপি। তাহলে কি হবে সেটা, এস একবার আমার Q1 যখন হবে তখন এনট্রপির পরিবর্তনটা কি হবে, এনট্রপির পরিবর্তন হয়ে যাবে তখন S1, আর Q2 যখন হবে তখন এনট্রপির পরিবর্তন হবে S2। ওকে, NCV। আচ্ছা এখন আমাকে বলো DT বাই টি, এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে, DT ডিভাইডেড বাই টি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, তো লন এসে পড়ে। হ্যাঁ লন টি হয় না। জি স্যার। লন T2 মাইনাস T1। আচ্ছা লন টি, তো এটাকে যদি আমরা লিমিট বসাই T2 বাই T1, এটা কি হবে এন আর, একই ডিবি বাই ভি, তাহলে কি হবে লন ভি, এটা হবে V1 বাই V2। তাহলে আমরা যদি সব এই নিচের সমীকরণটাকে উপরে লিখি, তাহলে কি হবে S2 বাই S1 NCV ln T2 বাই ln T1 ln T2 বাই ln T1 প্লাস NR ln V2 বাই V1। আচ্ছা, তো এখানে n যদি কমন নেই তাহলে CV ln T2 বাই T1 প্লাস R ln V2 বাই V1। বুঝতে পারছো? জি স্যার। তো এই সমীকরণের মাধ্যমে আমরা একটা n মোল পরিমাণ একটা গ্যাসের এনট্রপি পরিবর্তনটা কেমন হবে সেটা বের করতে পারবো। ঠিক আছে স্যার হ্যাঁ, ইন্টারমিডিয়েটের বইয়ের থেকে একটা সূত্র আমরা পড়ছিলাম, মানে যেটাতে ম্যাথ করা হয়েছিল স্যার। ওটা তো স্যার যে MS ডেল T2 মাইনাস T1 মানে লন T2 মাইনাস T1। তো ওই সূত্র দিয়ে স্যার আমরা এন্ট্রপি পরিবর্তন বের করতাম স্যার। তো এটা আবার কোন ক্ষেত্রে স্যার? আমি বুঝি নাই কোন সূত্র দিয়ে, মানে এন্ট্রপির পরিবর্তন স্যার MS লন T2 বাই T1, মানে এই সূত্রটা দিয়ে মানে স্যার বের করি। ALF ln T2 বাই T1। MS মানে ডেল S ইকুয়াল টু আচ্ছা ds সমান সমান ln T2 বাই T1 এরকম। MS ইনটু ফার্স্টে স্যার MS। আচ্ছা NS ইনটু ln T2 বাই T1, তাই তো? জি স্যার, জি এরকম একটা স্যার। সূত্র আছে। স্যার হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওই যে ডিকিউ বাই টির যে সূত্রটা আছে ডেল এক্স ইকুয়াল টু, জি ওইটা স্যার, থেকে বের করে রয়েছে। ওইটা থেকে বের করে হয়েছে, কারণ এই সূত্রটা তো কখনো দেখি নাই। এইটা জি স্যার। আচ্ছা এইটা দেখো নাই, এটা দেখার কথাও না, এটা আগে কখনো ছিল না।
আচ্ছা, তোমরা যেটা বলতেছো ওটা কি এখান থেকে আসতো? জি স্যার। এম ডিএলএ এম এস। এই টাইপের কিছু? স্যার এটা তো আর একটা আছে, এটা তো সূত্রতাপের সূত্র। হ্যাঁ। এটা তো আমরা পাই স্যার, কিন্তু আচ্ছা, ওইটা স্যার তুমি এন্ট্রপির পরিবর্তনের তুমি ক্ষেত্রে। একটু ওটা একটু দেখো তো, ওটা কিসের সূত্র, ওটা দেখে আমাকে একটু বলো। এন্ট্রপি পরিবর্তনের সূত্র আছে, মানে এন্ট্রপি কি পরিমাণ পরিবর্তন হয় ওইটা বের করার জন্য আর কি। আচ্ছা, ওই সূত্রের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ছিল? ফিজিক্যাল সিগনিফিকেন্স, এক মিনিট স্যার আমি দেখে বলতেছি। মানে ওই সূত্র দিয়ে কি বোঝা যাইতো যে, যেমন মানে এই আমাদের এই একটা সূত্রে। গ্যাসের ভর থাকতো, একটা আপেক্ষিক তাপ থাকতো, তারপর একটা টেম্পারেচার থাকতো, মানে এই জিনিসগুলো সিগনিফিকেন্স। আচ্ছা, অ্যাকচুয়ালি এই সূত্রের মাধ্যমে আমি এখন যে সূত্রটা দেখালাম, এই সূত্রের মাধ্যমে তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে কোন একটা সিস্টেমের এনট্রপি, এটা ডিপেন্ড করে হচ্ছে কি ওই সিস্টেম মানে ইনিশিয়ালি কি অবস্থায় ছিল আর শেষে কি অবস্থায় গিয়ে পৌঁছেছে। এই দুইটা পরিবর্তনটাকে যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে ওই সিস্টেমের এনট্রপির পরিবর্তন কেমন সেটা তুমি বের করে নিয়ে আসতে পারবে। দ্যাট মিনস ওই সিস্টেমটা কোথায় কোথায় কোন কোন পথে পরিবর্তন হইলো এত কিছু জানার দরকার নেই, শুধু আমার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটটা জানলেই আমরা ওই সিস্টেমের এনট্রপিটা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এখন তোমার ওইটার কথা আমার ঠিক মনে নাই যে তুমি কোনটার কথা বলতেছো। যাই হোক, তোমরা এখন দেখো তো এই 1 নাম্বার প্রবলেমটা করতে পারো কিনা। এই সূত্র দিই না? হ্যাঁ, এই সূত্র দিয়ে। আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা কি ব্যাটেল অফ ব্রেইনস কুইজ কন্টেস্টে রেজিস্ট্রেশন করছো? হ্যাঁ স্যার করছি। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে ফিজিক্স, ম্যাথ, আর হচ্ছে সার্কিট, একেবারে বেসিক লেভেলের যে সার্কিট, ইন্টারমিডিয়েট বেস, ওগুলো হবে। ঠিক আছে? সো একটা বড় অপরচুনিটি আছে তোমাদের। এবং আজকে হচ্ছে তোমরা ব্যানার ট্যানার পেয়ে যাবা, তো ওখানে দেখবা যে চ্যাম্পিয়ন হবে তার জন্য একটা, মানে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার, রানার আপ, সেকেন্ড রানার আপ, এই 2-3 জনের জন্য ইয়েস। এই 3 জনের জন্য পুরস্কার আছে, জানো তো?
আনসারটাকে 11.91। না না, এত তো হওয়ার কথা না। তুমি এন এর মান কত বাই করছো? কিসের মান স্যার? এম এর মান? হুম এম এর মান তো স্যার এখানে দেওয়াই আছে ডাইরেক্ট, মানে 2 গ্রাম স্যার। হুম এন কি গ্রাম নাকি? এন কি? হ্যাঁ, ক্যালকুলেট। এন হচ্ছে মোল। জি স্যার, জি স্যার, এটা আমি বের কোথায় করে আছে? নিয়েছি। ওইটা আমি দিয়ে গেলি। আর কেউ পারছো? স্যার এন এর মান স্যার 32 না স্যার? এন এর মান 32 না, কারণ এখানে তো এক মোল নাই। এক স্যার মোল কি আছে? 16 ইন্টু 2। মানে 16 × 2 এটা হচ্ছে অক্সিজেনে এক মোল। তো কিন্তু এখানে 2 অক্সিজেনে গ্রাম। তো এক মোল পরিমাণ গ্যাস নাই, 2 গ্রাম আছে। তাহলে অক্সিজেনের 32 মোল, যদি 32 গ্রাম যদি হয় তাহলে এক মোল হয়। তাহলে 2 গ্রাম হলে কি হবে? 32 মোল যদি হয় তাহলে 1 গ্রাম হয়। 32 গ্রাম হলে এক মোল হয়। ও, 32 গ্রাম হলে 1 মোল হয়। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 16। 16। 16 স্যার। আচ্ছা 16। তো অক্সিজেনের মধ্যে যদি দুইটা আছে, তাহলে 16 16 × 32। তাহলে জি অক্সিজেন স্যার। গ্যাসের এক মোল হচ্ছে 32 গ্রাম। সো 32 গ্রামে এক মোল, তাহলে 2 গ্রামে কয় মোল হবে? স্যার এটা তো ঐকিক নিয়মের অঙ্ক হয়ে গেল। তো খুব বড় ঐকিক নিয়ম না, এটা তো স্যার 2/32। জি স্যার, আর ভাগ করে দিলে হয়ে যায় 2 1/18। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এরকম যে n সমান সমান হচ্ছে 16 ধরুন। n সমান সমান হচ্ছে m/m। যেখানে ছোট এমটা হচ্ছে কত গ্রাম, আর বড় এমটা হচ্ছে 0.625। আণবিক ভর কত, সেটা হচ্ছে বড় এম। তো n সমান সমান হবে m/m, মানে 2/32। আচ্ছা, সিভি এর মান দেয়া আছে লন T2/T1। T1 এর মান হচ্ছে 293 কেলভিন, আর T2 এর মান হচ্ছে 373 কেলভিন। আর আর এর মান দেয়া আছে V1 V2/V1। V2/V1 এর কথা কি বলা আছে, যে ভলিউম ইজ ডাবলড। সো আমরা V1 যদি ধরি হচ্ছে V, তাহলে V2 কি হবে? V2 হবে 2V, তাই তো? তাহলে ভলিউম হচ্ছে ডাবল, তার মানে V1/V2 সমান সমান হবে কত? 2। 2। তাহলে এই ম্যাথে অ্যান্সার ক্যালকুলেট করলে যা হবে। স্যার আমার সব ঠিক আছে, খালি মানে সেলসিয়াস ধরছি, কেলভিনে নিতে ঠিক নেই। আচ্ছা আচ্ছা, সেলসিয়াস না কেলভিন। স্যার 0.74 আসছে answer। হ্যাঁ 0.74 এরকম আসার কথা। হ্যাঁ, আর আচ্ছা। এখন ধরো এইখানে দেয়া থাকলো অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন, তখন কি হবে? স্যার নাইট্রোজেনের থেকে মানে টোটাল ভর থেকে এটা 2টা ভাগ করে দিব। হ্যাঁ, তখন কিন্তু নাইট্রোজেন করতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার ওই এম কত আপ- হবে? আপনি সাহায্য করুন। 14 দুগুণে 28। 28। ঠিক আছে, সো এরকম করে এই যে অক্সিজেন কিন্তু পরীক্ষায় থাকবে না, অন্য কিছু থাকবে। সো ওই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় ম্যাথটা করতে পারবো। তো বাকি স্যার। কি করতে পারবো ম্যাথটা সবাই? জি স্যার, পারা যাবে, জাস্ট এই যে ভুলগুলো না করলে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, পানির ত্রৈধ বিন্দু। মানে তোমরা পড়ে আসছো তাই না? জি স্যার। জি স্যার। কি যে এমন একটা তাপমাত্রা এবং এমন একটা প্রেসার, যেখানে একটা সাবস্ট্যান্স 3টা অবস্থায় থাকতে পারে ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, তো সেই তাপমাত্রাটা কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস এবং 4.58 মিলিমিটার মার্কারি পারদ চাপে, মিলিগ্রাম মার্কারি চাপে অ্যাকচুয়ালি পানি একই সাথে বরফ, পানি এবং গ্যাস। গ্যাস 3টা অবস্থায় থাকতে পারে। তো এই পয়েন্টটাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, এবং এটা ইউজ করা হয় কই? থার্মোমিটারকে ক্যালিব্রেট করতে। ঠিক আছে, সো
এটা কি কখনো দেখছো তোমরা কোথাও? প্র্যাকটিক্যালি দেখি নাই স্যার, আচ্ছা, প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল বলি তোমাদের। শুধু পানিরটা ক্ষেত্রে হইতে পারে স্যার, ডিপ ফ্রিজ এছাড়া অন্য কিছু দেখি নাই স্যার। না, এর পানির জন্যই তো বলা হয়েছে। না জি স্যার, মানে পানি যে বাসায় করি স্যার, ওইটা মানে প্র্যাকটিক্যালি করে দেখা হয় না, কিন্তু ব্যাপারটা বোঝা যায় আর কি। তোমাদের ডিপ ফ্রিজ আছে না? জি স্যার। জি স্যার। ডিপ ফ্রিজ খুললে মানে অনেকের কিন্তু একটা অভ্যাস আছে, খুব বেশি গরম লাগলে বাসায় তো ডিপ ফ্রিজ খুলে হাওয়া নেয়। খাওয়া নেয়। লাইট এসি। হ্যাঁ, তো ওইখানে দেখবা একই সাথে তোমার ওই হাওয়ার মধ্যে বাষ্প ঘুরতেছে, আর জি স্যার, বরফ পানি তো বের হয়। আছেই। আর দেখবা যে ওই ফ্রিজে গা বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। জি তার মানে স্যার। ওখানকার টেম্পারেচারটা হচ্ছে এই রকম, বা ওখানকার প্রেশারটা হচ্ছে এরকম প্রায়, যার কারণে এই অবস্থা তৈরি হয়। ঠিক আছে? স্যার, হ্যাঁ, স্যার একটা কথা স্যার, স্যার ভাইবা পরীক্ষাতে স্যার আমরা যদি স্যার বাংলায় স্যার এই জিনিসগুলো স্যার বুঝাই দিই স্যার, ইংলিশে স্যার বুঝাইতে আসলে কষ্ট হয়ে যায় স্যার, আমি তাহলে কি তো স্যার মার্ক দিবেন স্যার? আমি কি বাংলায় বুঝাইতে কখনো না করছি, বরং বাংলায় বুঝাইলে না আমি স্যার, বাংলায় বুঝাইলে আমি স্যার ওই বুঝতে পারি যে ও হচ্ছে জি নিজে স্যার। থেকে বলতেছে। আর ইংরেজি যদি কট 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 ইংরেজি বলে, তাহলে মনে হয় যে সামনে কি শীত খুলে রাখছে কিনা। ও স্যার, তাহলে তো স্যার এটার জন্য ভালো হলো স্যার, ওই গতবার স্যার ইংলিশে স্যার কথা বলতে গিয়ে স্যার সব প্যারগুলো লাগা লাগছে স্যার। স্যার আমার অনেক কষ্ট হয়েছে স্যার, আমি মনে করছিলাম বাংলায় বলবো, পরে সব ইংলিশ বলতেছে, আমার বানায় মানে ইংলিশ বলা লাগছে। না, ভাইভাতে যেটা স্যার করবা ওই সেটা হচ্ছে মিক্স কথা বলবা। ঠিক আছে? জি স্যার। তোমরা যেহেতু ইনিশিয়াল স্যার স্টেজ। বাংলায় বলতে পারলে স্যার অনেক সুবিধা হয়েছে, মানে জিনিসগুলো ব্যাপারগুলো বুঝি কিন্তু স্যার বুঝাইতে পারতেছি না ইংলিশে স্যার, আবার অনেক ওয়ার্ড গুলো ভুলে যাচ্ছি, মানে প্যাচ লেগে যায় স্যার। ঠিক আছে, মানে ইউনিভার্সিটিতে তো তোমার ধরো বাংলা নাই, হ্যাঁ, তো আস্তে আস্তে তোমার জি সব স্যার। ইংলিশে যাইতে হবে। কিন্তু তোমরা যেহেতু ইনিশিয়াল স্টেজে আসছো, তোমরা এখন যেটা করবা, এই যেমন ধরো তোমরা কখনো বরফ বলবা না, তোমরা বলবা হচ্ছে আইস। আইস। বা তোমরা কখনো কঠিন পদার্থ বলবা না, তোমরা বলবা সলিড। সলিড। এই জিনিসগুলো তোমরা মানে যেগুলা হচ্ছে টার্ম, মানে তোমাদের পড়াশোনার টার্ম, এগুলাকে সব ইংরেজিতে বলবা, কিন্তু কথা তুমি বাংলায় বলতে পারো। জি স্যার। মানে যেমন আমি তোমাদের যখন ক্লাস নেই, আহ, আমাকে কিন্তু নর্মালি আমি যেমন এই যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, এটা বাংলা ত্রৈধবিন্দু, এটা আমি মনে আছে। দেখবা অনেক কিছু বাংলা আমার মনেই নাই, কিন্তু আমি কিন্তু বাংলায় কথা বলতেছি, আমি কথা বলতেছি বাংলাতে, কিন্তু আমি যে এনট্রপি, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, থার্মোডাইনামিক সিস্টেম, সলিড, লিকুইড, গ্যাস, এগুলা কিন্তু কখনো বাংলা বলি না। যে কঠিন, তরল, বায়বীয়, এটা খুব কম বলি। বললেও কি বলি, যে ইংরেজিটা বলে তারপর বাংলা বলি। তো তোমরা ভাইভাতে যেটা করবা, এই টার্মগুলো সব হচ্ছে ইংরেজিতে বলবা, কিন্তু কথা বাংলাতে বলতে পারো, সমস্যা নেই। বাট আস্তে আস্তে ইংরেজিতে বা ইংলিশে ভাইভা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে ইনিশিয়াল স্টেজে এখন যেহেতু ফার্স্ট সেমিস্টার চলতেছে, সেকেন্ড সেমিস্টারেও হয়তো তোমাদের থিওরি ক্লাসটা অনলাইনে হবে, তো সেক্ষেত্রে সেকেন্ড চেষ্টা। সেমিস্টার তো স্যার সবই থিওরি স্যার, হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার সবই থিওরি স্যার, ম্যাথমেটিক্স বাদে স্যার। না না, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোস্ট অফ দি ফিজিক্স ল্যাব আছে। স্যার ফিজিক্স তো সাবজেক্ট দেয়ই নেই আমাদের। কেমিস্ট্রি ল্যাব দেখলাম। কেমিস্ট্রি ল্যাব দিচ্ছে, কেমিস্ট্রি কোন ক্যাম্পাসে? সিটি ক্যাম্পাস। সিটি ক্যাম্পাস। সিটি ক্যাম্পাসে ফিজিক্স ল্যাব নাই? না স্যার এখনো স্যার দেয়নি আমাদের। পার্মানেন্টে আছে। কি বলো, সিটি ক্যাম্পাসে ফিজিক্স ল্যাব নাই? সিটি ক্যাম্পাস কোর্স অফ ফল। একটা ঝামেলা হতে পারে যে তোমাদের আগের একটা দুইটা ব্যাচ হচ্ছে, হ্যাঁ, 202 ব্যাচে নাই। মানে ব্যাপার যেটা হয়েছে যে আগের ব্যাচের ল্যাবটা রয়ে গেছে, তো ওইখানে মোটামুটি 5টা 6টা ল্যাব রয়ে গেছে, 5-6টা সেকশনের ল্যাব রয়ে গেছে, যার কারণে তোমাদের দেয়া যায় না। স্যার এটা কি আমাদের তারপরে সেমিস্টারে দিবে? হ্যাঁ, তারপর সেমিস্টার, তারপর সেমিস্টার মানে তোমাদের ব্যাচে তো স্টুডেন্ট একটু কম,
এই পরের সেমিস্টার স্টুডেন্ট গুলা মিলে হয়তো তোমাদের একসাথে মার্কস করে দিবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়তেছিলাম ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। আচ্ছা এরপর থার্মোডাইনামিক সিস্টেম, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম গুলো পড়ে ফেলছি। এরপর হচ্ছে সিপি আর সিভি, এই দুটার রিলেশন, কোনটা কোনটার চাইতে বড়। তো এই প্রমাণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, তো প্রমাণটা আমাদের আসলে অত দরকার নাই। মানে নর্মাল ক্লাস হলে পড়াইতাম, যেহেতু অনলাইন ক্লাস, প্রমাণটা আপাতত দরকার নাই। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিপি কেন সিবির চাইতে বড়। হ্যাঁ আমরা জানি সমাধান, এই রিলেশনটা জানি, সিপি ইজ গ্রেটার দেন সিবি এবং সিপি মাইনাস সিবি সমান সমান হচ্ছে আর। তো আমাদের এখন জানতে হবে সিপি কেন বড় আর সিবি কেন ছোট। এখন আমাকে কেউ বলতে পারবা সিপি কেন বড় আর সিবি কেন ছোট? মানে তোমার যদি কখনো জিজ্ঞেস করে যে সিপি আর সিবি এর মধ্যে কোনটা বড়, তুমি বলবা সিপি। তো তোমার তো পরীক্ষা কেউ জিজ্ঞেস করবে না ভাইবাতে, আচ্ছা এটা এখন প্রমাণ করে লেখো। তোমার জিজ্ঞেস করবে সিপি কেন বড় আর সিবি কেন ছোট, এটা আমাদের বলো। তুমি যদি বলো স্যার আমি জানি সিপি মাইনাস সিবি সমান সমান আর, তাহলে সিপি সমান সমান সিবি প্লাস আর, তাই এই জন্য সিবি বড়। এটা কিন্তু কোনো অ্যান্সার হবে না, এটা ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন। কিন্তু তোমাকে ফিজিক্যালি বলতে হবে যে এটা কি, মানে রিয়ালাইজ করতে হবে বা রিয়ালাইজ করাইতে হবে যে এই কারণে সিপি বড় আর এই কারণে সিবি ছোট। সেই জিনিসটা কি বলতে পারবা কেউ? ধরো এখানে একটা গ্যাস আছে আর এখানেও একটা গ্যাস আছে, দুই জায়গায় 1 মোল পরিমাণ গ্যাস আছে, 1 মোল পরিমাণ। হ্যাঁ আমার ছবি যেহেতু যদিও দেখতে একরকম হচ্ছে না, হয় নাই, কিন্তু তারপরে ধরে নাও যে দুই জায়গায় 1 মোল পরিমাণ গ্যাস আছে। এইখানে ভি কনস্ট্যান্ট, এইখানে পি কনস্ট্যান্ট। তো তুমি চাইলে কি এখানকার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা এবং এখানকার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা। তো এখানকার তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চাও তাহলে তোমার কি পরিমাণ তাপ লাগবে, তাই তো? তার মানে আমরা যে পরিমাণ তাপ লাগবে সেটা কি আমার সিপি, তাই তো, না সিভি। এটার জন্য সিভি সমান সমান কি হবে ডিকিউ। ওকে, ডিকিউ সমান সমান আমরা কি জানি, ডিইউ প্লাস পিডিবি, তাই তো? এখন আমার বলো যে সিস্টেমে বি কনস্ট্যান্ট সেখানে পিডিবির মান কত হবে? 0। আচ্ছা 0, তার মানে পিডিবি লাগবে না আমাদের, তাই তো? তার মানে এটা হচ্ছে এই সিস্টেমের সিবি। এই সিস্টেমের সিবি কি, যে এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো আর যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে কি সিবি সমান সমান ডিকিউ, ডিকিউ সমান সমান ডিডব্লিউ। তার মানে আমরা এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি যদি বৃদ্ধি করি তাহলে এখানকার সিবির মান অ্যাচিভ হয়ে যাবে। আচ্ছা খুব ভালো, অ্যাচিভ হয়ে গেল। এই দুইটা সিস্টেম কিন্তু একই সিস্টেম, শুধুমাত্র একটা পার্থক্য, এখানে ভলিউম কনস্ট্যান্ট, এখানে প্রেসার কনস্ট্যান্ট। এখন এইখানে সিপিটা কি হবে, সিপি হবে কি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন, এক কনস্ট্যান্ট প্রেসার, সেটা হচ্ছে সিপি। আচ্ছা সিপি সমান সমান কি হবে ডিকিউ, ডিকিউ সমান সমান কি ডিইউ প্লাস পিডিবি। আচ্ছা ডিইউ প্লাস পিডিবি। এখন কথা হচ্ছে এই সিস্টেমের ডিইউ আর এই সিস্টেমের ডিইউ কিন্তু একই, কিন্তু এই সিস্টেমে এক্সট্রা এই পিডিবি লাগতেছে না, কারণ এখানে তো ভলিউম কনস্ট্যান্ট না, এখানে ভলিউম পরিবর্তন হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট। তার মানে এইখানে এক্সট্রা করে কি করা লাগতেছে, কাজ করা লাগতেছে না। প্রেসার কনস্ট্যান্ট হইলে তো স্যার আলটিমেটলি স্যার পুরোটাই স্যার জিরো হয়ে যায়, তাহলে তো কথা একই রকম চলে আসছে। প্রেসার কনস্ট্যান্ট হলে জিরো কেন হবে? প্রেসার কনস্ট্যান্ট মানে তো প্রেসার কনস্ট্যান্ট হলে এটা তো গুণাকারে আছে না স্যার, মানটা যদি আমি বসাই স্যার তাহলে তো জিরোই আসছে। কথা হচ্ছে কনস্ট্যান্ট মানে কি, সেটা কি জিরো? না স্যার অপরিবর্তনীয়। কনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তন নাই, কিন্তু সেটা যদি এমন হয় যে প্রেসারের মান হচ্ছে 5
অ্যাটমসফিয়ার, তাহলে তো 5। জি স্যার। বুঝতে পারছো ব্যাপারটা? কনস্ট্যান্ট মানে কিন্তু 0 না, কনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তনের মান 0। এই জন্য এখানে ডিভি ছিল 0, কারণ ডিভি মানে ছিল ভলিউমের পরিবর্তন। এখানে কিন্তু ডিপি নাই, এখানে পি আছে। মানে এই সিস্টেমের আগের যে প্রেসার আর এখনকার প্রেসার সেম, প্রেসারে কোনো পরিবর্তন নাই, কিন্তু পি এর একটা মান আছে। আর এই সিস্টেমে ভলিউমের পরিবর্তন হচ্ছে, সো ডিভি এরও মান আছে, সো এটা তো 0 হবে না। আচ্ছা, তার মানে এই সিস্টেমের জন্য আমার ডিইউ প্লাস ডিডব্লিউ বা ডিডিবি দুইটাই লাগতেছে। তার মানে এইখানে আমার ডিকিউ এর মান বেশি লাগতেছে না? যেহেতু ইও লাগতেছে, কাজও করা লাগতেছে, তার মানে এখানে ডিকিউ এর মান বেশি, তার মানে সিপির মান বেশি। আর এখানে আমার যেহেতু কাজ করা লাগতেছে না, সো এখানে আমার সিবির মান কম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখান থেকে আসে যে যখন আমার একটা সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট থাকে, তখন আমার ওই সিস্টেমের 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা বাড়াইতে শুধুমাত্র ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করলেই হয়, এবং ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করলেই ওখানকার মোলার স্পেসিফিক হিটটা অ্যাচিভ হয়ে যায়। কিন্তু যখন আমি সিপির কথা চিন্তা করতেছি বা প্রেসার কনস্ট্যান্টের কথা চিন্তা করতেছি, তখন 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে বা মোলার স্পেসিফিক হিট টেম্পারেচার অ্যাচিভ করতে আমার ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সাথে সাথে একই সাথে কি লাগতেছে, ওয়ার্ক ডানও করা লাগতেছে। কারণ যেহেতু এখানে ওয়ার্ক ডান 0 না, এখানে ওয়ার্ক ডান করতে হবে। তো যার কারণে এইখানে কাজ, এক্সট্রা কাজ করতে হচ্ছে এই সিপির সময়। তো যেহেতু এক্সট্রা কাজ করতে হয়, তাহলে এই জন্য সিপির মান হচ্ছে বেশি। তার মানে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা বাড়াইতে বেশি পরিমাণ তাপ প্রয়োজন হয়, আর ওই পাশে কম পরিমাণ তাপ প্রয়োজন হয়। এই কারণে সিপির মান হচ্ছে বড় আর সিপির মান হচ্ছে ছোট। বুঝতে পারছো? এই কোশ্চেনটা ভাইভাতে তো জিজ্ঞেস করাই হবে, বুঝতেই পারতেছো। স্যার এটা ইন্টারেস্টের একটা সমীকরণ আকারে পড়ছিলাম, মানে একটা সূত্রের প্রতিপাদনের মতো, লাস্টে সিপি ডিভাইড বাই সিবি। এই যে উপরে এটা দেয়া আছে, তুমি এটা পড়ছিলা। স্যার আমাদের এই সামনের ভাইভাতে জিজ্ঞেস করা হবে এটা? জি জি স্যার। হ্যাঁ, সামনে ভাইভাতে না, ওই মিড ফাইনাল ভাইভাতে। ঠিক আছে। আর মানে তোমাদের যার ওই ইসের কথা যে বললা, যে সূত্র যেটা ছিল, তো সূত্র তো আসলে আমাদের দেখার জন্য যে সত্যি ব্যাপারটা সত্যি কিনা, আমরা থিওরিটিক্যালি, মানে যদি ব্যাপারটা এরকম হইতো যে ধরো শুরুতে কি হয় যে কোনো একটা জিনিসের থিওরি আবিষ্কার হয় নর্মালি, তো সেই থিওরিটাকে প্রমাণ করার জন্য আসলে একটা ম্যাথমেটিক্স করতে হয়। আবার অনেক সময় এরকমও হয় যে ম্যাথমেটিক্স আগে হয়, পরে সেটা থিওরি ডেভেলপ হয়। তো ম্যাথমেটিক্সটা হচ্ছে বা এরকম কোনো ডেরাইভেশন হচ্ছে কেন, যে ওটাকে প্রমাণ করার জন্য যে এই ঘটনাটা সত্যি। প্রতিপাদন স্যার। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তোমাকে অবশ্যই ফিজিক্যালি ওই জিনিসটা কি মিন করে সেটা জানতে হবে, মানে থিওরিটা অবশ্যই জানতে হবে। তো থিওরি জানা আর থিওরি না জানা, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো? আমাদের ওই ল্যাবে, মানে আমাদের ডিপার্টমেন্টে আমরা যখন ল্যাব করতাম, তো আমাদের ল্যাবে হচ্ছে একটা ভাই ছিল, এই লোককে তুমি যা দিবা সবচেয়ে ঠিক করে দিবে। মানে যে কোনো এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট আমার টিচাররা পারে না, সেই এক্সপেরিমেন্ট সে পারে। আমি ল্যাবে ওনাকে আমরা বলতাম ল্যাব অফিসার বা এই টাইপের বলতাম। তো যে এক্সপেরিমেন্ট টিচাররাও মানে ধরো ওই এক্সপেরিমেন্ট ঠিকঠাক মতো করতে পারে না, কি ওই এক্সপেরিমেন্ট করতে কষ্ট হয়, সে সেগুলো করে ফেলতেছে। তাহলে তুমি একটা এসিআই না দিবা, কয় মিনিটের মধ্যে ঠিক করে দিবে। তাহলে এই ইউনিভার্সিটি থেকে ডাকতো, ওই ইউনিভার্সিটিতে ডাকতো, ল্যাব সেট আপ করে দেওয়ার জন্য। কিন্তু ওনার সমস্যা কি, উনি কোনো থিওরি জানে না, মানে উনি টেকনিক্যালি খুব সাউন্ড। সো তোমাদের তো দুইটাই জানতে হবে। তোমরা যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ারতে কিন্তু একই সাথে থিওরি জানতে হবে, আবার ম্যাথমেটিক্সও জানতে হবে, বা কাজও জানতে হবে। আর ধরো যারা হচ্ছে একেবারে টেকনিশিয়ান লেভেলে, ওদের কি, ওরা শুধু কিন্তু ওরা কিন্তু থিওরি জানে, ওদের সাথে তোমার পার্থক্যটা এইটাই। ওরাও একটা জিনিস ঠিক করতে পারবে, ওরাও একটা জিনিস বুঝবে, তুমিও বুঝবা, কিন্তু ওদের বোঝা তোমার বোঝার পার্থক্যটা হইতে হবে এরকম যে তুমি এটাকে ফিজিক্যালি বলতে পারতেছো যে এইটা আসলে এই কারণে হয়, কিন্তু ওরা ওইটা বলতে পারবে না। ওরা বলবে যে এটা করলে এটা ঠিক হয়।
আচ্ছা, তো সিপি আর সিভি এই দুইটা জিনিসকে যদি আমরা রেশিও করি তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে বলা হয় গামা। এটা অবশ্য যে কোনো একটা সবার জন্য কনস্ট্যান্ট না। আচ্ছা, সিপি আর সিভি রেশিও করলে যেটা আসে সেটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। এটার আলাদা কোনো রকম নাম নাই, এটাকে গামা হিসেবে বলা হয়। এবং এক্সপেরিমেন্টালি যেটা দেখা যায় যে গামার মান হচ্ছে 1.67 ফর 1 অ্যাটমিক গ্যাসের জন্য, গামার মান হচ্ছে 1.41, এটা হচ্ছে 2 অ্যাটমিক গ্যাসের জন্য, আর গামার মান হচ্ছে 1.33, এটা হচ্ছে 3 অ্যাটমিক গ্যাসের জন্য। ঠিক আছে? আচ্ছা, সেটাকে এটা বলা যায় স্যার মোলার স্পেসিফিক রেশিও অফ হিট? হ্যাঁ ওই বলতে পারো, কিন্তু মানে ওরকম স্পেসিফিক এটার কোনো নাম নাই যে গামা মানে এটা। মানে গামা মানে যেটা বলা হয় যে সিপি আর সিবি কে যদি আমরা ভাগ করি তাহলে যে টার্মটা পাই সেটাকে আসলে গামা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, ফর অ্যান আইডিয়াল গ্যাস গামা ইজ ইকুয়াল টু 1.4, তার মানে এটা হচ্ছে 2 অ্যাটমিক গ্যাস। তো এখানে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ স্পেসিফিক হিটস অফ দি গ্যাস। তো এটা বের করতে বলা হয়েছে। তার মানে আমরা আমাদের দুইটা ফর্মুলা আমরা জানি, সিপি মাইনাস সিবি সমান সমান আর, এই একটা ফর্মুলা জানি। আরেকটা জানি কি গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিবি, এটা একটা ফর্মুলা জানি। এই দুইটা ফর্মুলা ইউজ করে সিপির মান আর সিবির মান বের করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, নেক্সট দিন হচ্ছে আমাকে বলবা যে কারা কারা পারছো আর কারা কারা পারো নাই। ঠিক আছে? আমাকে একটু মনে করে দিও, খুবই সহজ জিনিস, জি স্যার। করে ফেলার মানে করতে পারবা এটা আমার বিশ্বাস। আচ্ছা, এরপরে আমি একটা থিওরেম বলতেছি, খুবই সহজ একটা থিওরেম, এটাকে বলে কার্নোস থিওরেম। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে এই থিওরেমটা আসে। এটা কি যে যদি এমন হয় যে সকল ধরনের রিভার্সিবল ইঞ্জিন তারা যদি সেম টেম্পারেচারে কাজ করে, সেম টেম্পারেচার লিমিটের মধ্যে কাজ করে, তাহলে তাদের ইফিসিয়েন্সি হবে সমান। আমরা ইফিসিয়েন্সি কি জানতাম, ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। সো এই যে T1 আর T2 এই দুইটা যদি সেম হয় সব রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে, তাহলে তাদের ইফিসিয়েন্সি হবে কি সবসময় সমান হবে রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে। আবার এটা বলছে যে যদি এই T1 আর T2 এই দুইটা সেম হয় তাহলে যে কোনো ইঞ্জিনের চাইতে একটা রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি সব বেশি হবে। মানে নর্মাল একটা ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি হবে তার চাইতে একটা রিভার্সিবল ইঞ্জিনের ইফিসিয়েন্সি বেশি হবে। আর রিভার্সিবল ইঞ্জিন, সকল রিভার্সিবল ইঞ্জিন কি হবে, যদি সেম টেম্পারেচারে কাজ করে তাহলে তাদের ইফিসিয়েন্সি সেম হবে। তার আমরা বুঝতে পারলাম যে নর্মাল ইঞ্জিনের চাইতে যে কোনো ধরনের রিভার্সিবল ইঞ্জিন হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্ট। সো এই কার্নোট থিওরেম, এই থিওরেমে দুইটা স্টেটমেন্ট থেকে এই জিনিসটা আসলে বুঝতে পারা যায়। স্যার কার্নোট ইঞ্জিন সাইকেল ছাড়া তো টি ওয়ান আর টি টু কোথাও সমান হয় না স্যার। হ্যাঁ, না T1 T2 সমান না, মানে T1 আর T2 এই দুইটা হচ্ছে রেঞ্জটা সব ইঞ্জিনের ক্ষেত্রে একই, মানে ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার সব ইঞ্জিনের ক্ষেত্রে সেম এইরকম আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস অফ গ্যাস মলিকুল। গ্যাস মলিকুলের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলা কি, মৌলিক স্বীকার্যগুলা কি কি, এটা আমরা পড়ছি আগেও। এটা হচ্ছে এরকম যে a gas consists of a number of tiny and rigid particles called molecules। মানে একটা গ্যাস সে হচ্ছে কি মলিকুল নামক কিছু ছোট ছোট পার্টিকেল দ্বারা তৈরি। These gas molecules are identical in all respects like mass, size। এগুলা সাইজের দিক থেকে বা ম্যাসের দিক থেকে এই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিক্যাল বা সেম। ঠিক আছে, মানে তাদের ভরও সমান, তাদের সাইজও সমান। এবং একটা ভলিউম অফ গ্যাস, সেটার তুলনায় একটা গ্যাস মলিকুলের ভলিউম হচ্ছে খুবই নেগলিজিবল। মানে টোটাল ভলিউম, একটা গ্যাসের টোটাল ভলিউমের তুলনায় ওই মলিকুলের যে ভলিউমগুলো সেগুলো হচ্ছে খুবই নেগলিজিবল। আচ্ছা, molecules are elastic, perfectly elastic spheres and do not exert forces on each other। মলিকুলগুলো কি মানে একেবারে পারফেক্টলি ইলাস্টিক স্ফিয়ার এবং তারা একটা থেকে একটা আরেকটার উপর কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করে না। আর দ্য মলিকুলস আর ইন র্যান্ডম মোশন অ্যান্ড ওবি নিউটনস ল। এই মলিকুলসগুলো
র্যান্ডম মোশনে চলে, মানে দৈব গতিতে চলে, এবং তারা নিউটনের গতিসূত্র মেনে চলে। যেখানে যে বলা হইলো যে মলিকুলস গুলা র্যান্ডম মোশনে চলে, তো কোন একটা মলিকুল যদি র্যান্ডম মোশনে চলে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি ব্রাউনিয়ান মোশন, তাই না? যে ব্রাউনিয়ান মোশন হচ্ছে এমন একটা মোশন যে লিকুইড বা ফ্লুইড, যে যে কোনো ফ্লুইড মানে লিকুইড আর গ্যাস, এইগুলা হচ্ছে কিভাবে চলে? র্যান্ডমলি চলে। এদের মোশনে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, এরা যখন ইচ্ছা যেদিকে যায় সেই দিকে চলে, এবং যখন ইচ্ছা তাদের মোশনের ডিরেকশনে চেঞ্জ হয়। তো এই জিনিসটা প্রথম হচ্ছে বিজ্ঞানী ব্রাউন আবিষ্কার করে, যার কারণে লিকুইড বা গ্যাসের যে গতি, এই গতিকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। আচ্ছা, যেমন হচ্ছে আমরা যদি আমাদের পারফিউমের মুখটা খুলে রেখে দিই, তাহলে কি হবে? এখানকার যে পারফিউম গ্যাসের যে অণুগুলা, সেই অণুগুলা কি হবে? পুরো রুমে ছড়ায় যাবে। কারণ কি, এদের মোশন গুলা যেহেতু র্যান্ডম মোশন, এই কারণে এরা সব দিকে ছড়ায় যায়। আচ্ছা, এবং এই সব দিকে ছড়ানোর সময় এই গ্যাসের অণুগুলা যেটা হয় যে একটা একটার সাথে ধাক্কা খায়, এবং এরা পাত্রের দেয়ালের সাথেও ধাক্কা খায়। সো এরা একটু পরপর বিভিন্ন কলিশনে লিপ্ত হয়। তো একটা কলিশন থেকে আরেকটা কলিশনে যে দূরত্ব, সেটাকে আমরা বলি ফ্রি পাথ। মানে একটা কলিশন হওয়ার পরে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে আরেকটা কলিশন পর্যন্ত, সেটাকে আমরা বলি ফ্রি পাথ বা মুক্ত পথ। তো ফ্রি পাথ বা মুক্ত পথ, তো একটা গ্যাসের মলিকুলের জন্য তো একটা না, অনেকগুলা। মানে ফার্স্টে একটা ধাক্কা খায়, এর মাঝখানে একটা ফ্রি পাথ থাকে, তারপরে আবার একটা ধাক্কা খায়, তখন একটা ফ্রি পাথ থাকে। তো এরকম সবগুলা মিন পাথকে, মানে ফ্রি পাথকে যদি আমরা যোগ করি, মানে টোটাল কতটুকু ডিস্টেন্স আবার করছে সেটাকে যদি আমরা যোগ করে এতটুকু ডিস্টেন্স কভার করতে গিয়ে তার কতগুলা কলিশন হয়েছে সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটাকে বলা হয় মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ। তো এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা সমান সমান এস বাই এন, মানে এস হচ্ছে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, আর এন হচ্ছে সে কতগুলা কলিশন করছে। তো এটা একটা ইকুয়েশন আছে, ল্যামডা সমান সমান √2n ফাই সিগমা স্কয়ার, যেখানে এন হচ্ছে মলিকুলস পার ইউনিট ভলিউম, সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে ডায়ামিটার অফ দ্যাট মলিকুল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি আমাদের এই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। এই মাঝখানে একটা দুইটা জিনিস বাদ দিচ্ছি, ওগুলো তোমাদের লাগবে না আপাতত। স্যার ওইটার সিগমার মান কি দেওয়া থাকবে? হ্যাঁ, সিগমার মান তো অবশ্যই দেওয়া থাকবে, মানে তোমার যে মলিকুল নিয়ে তুমি কাজ করতেছো সেই মলিকুলের ডায়ামিটার তো অবশ্যই দেওয়া থাকবে। ওকে স্যার। ঠিক আছে, সো আমাদের থার্মোডাইনামিক্স এর এই চ্যাপ্টারটা শেষ। এর পরের দিন আমরা শুরু করব, অপটিক্স শুরু করব। আর তোমাদের পরীক্ষা হচ্ছে এই পর্যন্ত, যে ইরিভার্সিবল প্রসেস পর্যন্ত, এই পর্যন্ত পরীক্ষা। সেটা হচ্ছে হয় শুক্রবার নয় শনিবার। ঠিক আছে। জি স্যার।